মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরণ করল জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধ ও মানবতা বিরোধীদের ভোটে প্রত্যাখ্যানের অঙ্গীকার। সংগ্রামী জনতা নিয়াজি বাঙালির পদতলে মস্তক অবনত করে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করলেন। বিজয় উৎসবে সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ক্ষণ মঞ্চায়ন, নতুন প্রজন্মের হাতে পতাকা হস্তান্তর। বিজয় দিবসে ফুল হাতে স্মৃতিসৌধের সংসদ নির্বাচনের প্রার্থীরা। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়, সুষ্ঠু ভোটের প্রত্যাশা সিইসির। ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপি ও ঐক্যফ্রন্টের ব্যানারে এক হচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা সহ অপপ্রচারের অভিযোগ বিএনপির। এবং সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের বড় চ্যালেঞ্জ বৈষম্যহীন সমাজ গড়া। মত বিশেষজ্ঞদের, রাজনীতিবিদদের আরো সক্রিয় হওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মহান বিজয় দিবসের ভোরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এরপর ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতেও শ্রদ্ধা জ্ঞাপন করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতারা দাবি করেন আসছে নির্বাচনেও ৭১-এর মতো পরাজিত হবে স্বাধীনতা বিরোধী শক্তি। আজহার লিমনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। তখনও স্বাধীন বাংলাদেশের ৪৮তম বছরের সূর্য তার আলো ছড়ায়নি। মুক্তি আর বিজয়ের গৌরবে দাঁড়িয়ে থাকা সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত শহীদ স্মরণে। পরাধীনতা আর দাসত্ব মোচন করে যারা বিজয় শব্দটিকে প্রতিষ্ঠা করেছিল, রণাঙ্গনের চিরঞ্জীব সেই বীর সন্তানদের ভোরের প্রথম আলোয় শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত মহাত্মাদের শ্রদ্ধাবনত জাতির পক্ষে সম্মান জানানো হয় সশস্ত্র বাহিনীর গার্ড অব অনারে। কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনাও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের পক্ষ থেকে। পরে লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা উজাড় করে দিতে স্মৃতিসৌধে ঢল নামে জনতার। বিজয়ের ৪ দশকে বাংলাদেশ যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা আর অনিশ্চয়তার দোলাচলে ভুগেছে, ঠিক তেমনি বৈশ্বিক প্রশংসাও কুড়িয়েছে অগ্রগতির পথে হেঁটে। পরাজিত শক্তি বিজয়ের গ্লানি মুছে দিতে চাইলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, কার্যকর হয়েছে যুদ্ধাপরাধের বিচারের রায়। কিন্তু স্বাধীন বাংলাদেশে আজও মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি সক্রিয়। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতৃত্বের প্রশ্নে স্বাধীনতা বিরোধীদের সমর্থন না করলেই কেবল অগ্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। সাভার থেকে ফিরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। শেখ হাসিনা শ্রদ্ধা জানান আওয়ামী লীগ প্রধান হিসেবেও। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী নির্বাচনেও আবারও পরাজিত হবে অপশক্তি। যে অপশক্তির ষড়যন্ত্রকারীরা আজও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আগামী ৩০শে ডিসেম্বর বিজয়ের মাসে চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এ বাঙালি জাতি নূতন পথের নূতন যাত্রা শুরু করবে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বহু বছরের পরাধীনতার গ্লানি আর শেকল ভেঙে বিজয় অর্জনের দিন ১৬ই ডিসেম্বর। তাই তো বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা উদযাপন করছে পুরো জাতি। সময়ের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের পাশাপাশি উচ্চারিত হলো আসন্ন নির্বাচনে জনবান্ধব সরকার গঠনের মাধ্যমে অসাম্প্রদায়িক মাতৃভূমি গড়ার প্রত্যয়। সাভার থেকে ফিরে প্রিন্স আরেফিনের ছবিতে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। বিজয়ের গান গাইতে ওরা আসবে না সত্যি, কিন্তু ৩০ লাখ শহীদের রক্তঋণ কি ভুলতে পারে বাংলাদেশ? না, তা সম্ভব নয় বলেই সময়ের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় মাথা উঁচু করে দাঁড়িয়ে গৌরবের এই সৌধ।
শত ব্যানার আর হাজারো মানুষের পথ মিলেছে কষ্টার্জিত অহংকারের বেজিতে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা দিয়েছিলেন স্বাধীনতার স্বাদ, তাদের স্মরণ করা হলো বিনম্র চিত্তে। ইতিহাসের পাতা রক্তে রাঙিয়ে ৭১ যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা, বিজয় অর্জন তার চূড়ান্ত পরিণতি। অনেক মানুষ তাদের প্রাণ দিয়েছে, সেই জন্যই আমরা আজ এই দেশে স্বাধীনভাবে মুক্তভাবে চলতে পারছি। তরুণদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যেন দেশের স্বাধীনতা বিরোধীদের রুখতে ওরা যেন কোনো দ্বিধা না করে। ১৬ ডিসেম্বরের এই দিনটি বাঙালির জীবনে প্রত্যয়দীপ্ত আর আনন্দে উদ্বেলিত। আর কদিন পরই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই এখানে আসা এমন দিনে হাজারো মানুষ বলেছেন তারা সুষ্ঠু নির্বাচনে এমন সরকার চান যে সরকার উপহার দেবে একটি শতভাগ অসাম্প্রদায়িক মানবিক আর সহিষ্ণু বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য ৭১-এ প্রাণ ঝরেছে অকাতরে। আমি একজন শহীদ পরিবারের সদস্য এবং সেই জায়গা থেকে আমি কখনোই চাইবো না বাংলাদেশের রাজনীতিতে এই স্বাধীনতা বিরোধীরা কখনো অংশগ্রহণ করার সুযোগটা পাক। স্বাধীনতা অর্জনের ৪৭ বছর পর দেশ এখন অনেকটাই পরিণত। প্রাপ্তি আর শূন্যতার খেরোখাতায় শপথটাও তাই নিতে হবে আজকেই। বাংলাদেশকে যেহেতু ভালোবাসি এবং বাংলাদেশের নাগরিক, আমি প্রতিটা কাজ দেশের জন্য করব। আমাদের যুদ্ধ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমাদের যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে। যতদিন না আমরা আমাদের এই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো, ততদিন আমাদের যুদ্ধ চলমান থাকবে। কান পাতলেই শুনতে পাওয়া যায় ১৬ ডিসেম্বর সেই ঐক্যেরই ডাক দিয়ে যায়। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, সাভার। মহান বিজয় দিবস উপলক্ষে সেক্টরস কমান্ডার ফোরামের উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চায়ন হলো পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের সেই ঘটনা। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের ঐতিহাসিক সেই মুহূর্তের প্রতিচ্ছবি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। বিজয়ের এই দৃশ্য দেখতে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল নামে। এছাড়া দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবিব। পরে জাতীয় সঙ্গীত গেয়ে তরুণ প্রজন্মের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করা হয়। এবং সর্বশেষ আহ্বান জানাচ্ছি, বলে নাম রাখতে পারি না, তার মধ্যে জনাব আব্দুল হাই, আমাদের নুরুল আনোয়ার। ১৯৭১ সালের যে সময় ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল, ঠিক সেই সময়ে হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিকেল 4:45 বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে শুরু হয় হাজারো কণ্ঠে দেশগান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করে ছায়ানট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অংশ নেয় ছায়ানটের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আয়োজনে জাতীয় সঙ্গীতের পাশাপাশি ছিল একক ও সম্মিলিত কণ্ঠে গান, দলীয় নাচ ও আবৃত্তি। ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপি ও ঐক্যফ্রন্টের ব্যানারে একত্রিত হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ফেনীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেষে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কোনো ষড়যন্ত্রই ৩০ ডিসেম্বরের নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। সাম্প্রদায়িক অপশক্তি বিরুদ্ধে ছদ্মবেশী গণতন্ত্র, ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্য ফ্রন্টের ব্যানারে বিএনপির নেতৃত্বে। এই সমুদায় অপশক্তিকে বাংলাদেশের জনগণ এই মুক্তিযুদ্ধের দেশে আবারও পরাজিত করবে। নিজেদের উপর হামলা করছে এবং হামলা করে তারা সরকারের উপর, আওয়ামী লীগের উপর দৌড় চাপানোর অপচেষ্টা মেতে উঠেছে। জাতীয় সংসদ নির্বাচন প্রহসনে পরিণত করতে ঐক্যফ্রন্ট নেতাদের ওপর হামলা, নির্যাতন ও গ্রেফতারের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন নেতারা। তারা বলেন, সরকারের পক্ষপাতিত্বের পাশাপাশি নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন তারা। এরপর নয়াপল্টন থেকে বিজয় র্যালি বের করেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আলাদাভাবে আসেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। এ সময় নেতাকর্মীরা স্মৃতিসৌধে দলীয় প্রতীকের পক্ষে স্লোগান দেয়। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল সাংবাদিকদের বলেন, যারা সুস্থ ধারার রাজনীতি করে না তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে জনগণকে। যেখানে কোনো রকমের সন্ত্রাস, জোর জবরদস্তি, লাঠিয়ালদের ভূমিকা এখানে একদম মেনে নেওয়া যায় না। যারা রুগ্ন রাজনীতি করে, তারা লাঠিয়াল ব্যবহার করে, তারা কালো টাকা ব্যবহার করে, তারা জনগণকে মর্যাদা দেয় না, এইগুলো ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর দলের মহাসচিব বলেন, বিরোধীদের উপর নির্যাতন হামলা বন্ধে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। সরকার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তাতে করে সেই নির্বাচন এখন একটা প্রহসনে পরিণত হচ্ছে। নির্বাচন কমিশন সম্পূর্ণ অযোগ্যতার পরিচয় দিচ্ছে। আজকে প্রত্যেক দিন বিরোধী দলের নেতা কর্মীদের উপরে, ঐক্যফ্রন্ট এবং জোটের নেতা কর্মীদের উপরে আক্রমণ চালানো হচ্ছে, হামলা চালানো হচ্ছে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঐক্যফ্রন্টের বিজয় র্যালি বের করা হয়। সেখানে মির্জা ফখরুল বলেন, একতরফা নির্বাচনের চেষ্টা করছে সরকার। এরপরে দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ। প্রার্থীদের উপর হামলা হলেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। অবিলম্বে হামলা, মামলা ও হয়রানি বন্ধের দাবি জানান ঐক্যফ্রন্ট নেতারা। ভোটারদের উপরে হুমকি দেওয়া হচ্ছে, যারা মিছিল করছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, প্রার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে। এইসব ঘটনার পরে কোনো তদন্ত হয় না, কোনো আইনানুগ ব্যবস্থা হয় না, সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। এদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা কথা, এইটাই হলো সংবিধানের কর্তব্য। তো সেই কর্তব্য পালন করার ব্যাপারে আমরা ঘাটতি দেখছি। সব দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন হবে। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণের বাইরে নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। 14 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। কোথাও কোথাও কিছু সমস্যা হচ্ছে, এটা এত বড় নির্বাচনে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হয়তো এটা সংঘাত হয়, কিছুটা হবে এবং নিয়ন্ত্রণের মধ্যেই আছে সব কিছু। আমি আশা করি যে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে, সকলে অংশগ্রহণ করবে, সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে। নির্বাচনে আচরণ বিধি সকলে মেনে চলবেন এবং নির্বাচনের যে নিয়মকানুন সেগুলো তারা পরিপালন করবে, তাহলেই সুষ্ঠু নির্বাচন হবে এবং আমি আশা করি তারা সেটা করবেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে টাঙ্গাইলের সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে টাঙ্গাইলে প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড নির্মাণের প্রতিশ্রুতি। কৃষিখাতের উন্নয়ন, নদী ভাঙন রোধে পদক্ষেপ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মান উন্নয়নও চাইছেন ভোটাররা। এছাড়াও মাদক ও সন্ত্রাস রোধে পদক্ষেপও গুরুত্ব পাবে ভোটের মাঠে। সময় সংবাদে আরো থাকছে। ভোলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে আগুন। নির্বাচন সামনে রেখে সারা দেশে সপ্তম দিনের মতো গণসংযোগে নেমেছেন আওয়ামী লীগ সহ মহাজোট প্রার্থীরা। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আবারও জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তারা। ক্ষমতাসীন সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরেন ভোটারদের কাছে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট চান তারা।
উৎসবপ্রিয় বাঙালির হৃদয়ে বিরাজ করছে বিজয় দিবসের আনন্দ। একই সঙ্গে থেমে নেই আওয়ামী লীগ সহ মহাজোট প্রার্থীদের গণসংযোগ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে নামেন প্রার্থীরা। শ্যামপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন ঢাকা ৪ আসনের মহাজোট প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। মাদক জিরো টলারেন্স করার জন্য আমার সন্তানরা, যুবকরা যাতে ভালোভাবে এখানে কোনো মাদকের কোনো ছোঁয়া না লাগে, সেই জন্য আমি জান দিয়ে, জীবন দিয়ে চেষ্টা করব। করাইল বস্তিতে শ্রমিক লীগ সহ মহাজোটের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চান ঢাকা ১৭ এর আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন পাঠান। গণসংযোগ করেন ঢাকা ৭ আসনে হাজী সেলিম ও ঢাকা ১০ আসনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। যে সাড়া পাচ্ছি জনগণ থেকে, এই 2 মেয়াদে 10 বছরে আমরা যে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে পাশে থেকেছি, তাদের সুখ দুঃখে শরিক হয়েছি, তাদেরকে নিয়ে তাদের সহযোগিতায় উন্নয়নমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। এবারের নির্বাচনে ইনশাল্লাহ অবশ্যই জয়ী হব, কারণ জনসমর্থন আমাদের পক্ষে আছে। হাজী সেলিম শান্তির সপক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে। নৌকার জোয়ার, এই জোয়ার আটকানো সম্ভব নয়। পৃথিবীর সবচাইতে বড় জোয়ার এবার এদেশে শেখ হাসিনার জোয়ার। রাজধানীর মতো সারা দেশেও জমজমাট প্রচারণায় মহাজোট প্রার্থীরা। দিনাজপুর 2 আসনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী। নির্বাচন ঘিরে সরগরম রাঙামাটির একটি মাত্র সংসদীয় আসন। এবারের নির্বাচনে সকল এই দেশ বিরোধী শক্তি, বর্ণচনা স্বাধীনতা বিরোধীরা আজকে একত্রিত হয়েছে। আমাদের চিন্তার কোনো অসুবিধা নাই। ঐক্যফ্রন্টে যদি কেউ ভোট দেয়, এরা যদি ক্ষমতার মধ্যে যাবে না, তারপরে বলছি যদি যায় তাহলে আপনাদের সঙ্গে কি তুচ্ছতা ছিল ব্যবহার করবে, একবার ভাইবা দেখেন। ভোটারদের খোঁজ খবর নেন ভোলা 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ এবং ফরিদপুর সদর আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। স্বাধীনতা বিরোধী সাথে যারা আজকে হাত মিলিয়ে ঐক্য করেছে, তাদের বিরুদ্ধে যেন স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধ নিয়ে রুখে দাঁড়ায়। এছাড়াও সারা দেশে নির্বাচনী পোস্টার, ব্যানার আর স্লোগানে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ। নির্বাচনের প্রচারণার খবর জানাতে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা, কেরানীগঞ্জে আছেন ওবায়দুল্লাহ মামুন এবং মোহাম্মদপুরে আছেন রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন, আপনি জানেন যে আসন্ন 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনের প্রচারণা বা নির্বাচনের যে হাওয়া, সেটি কিন্তু ঢাকার যে 2 নির্বাচনী সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনে কিন্তু আসলে প্রার্থীদের মধ্যে প্রচারণা কিন্তু চলছে। ঠিক এখন থেকে আমি যদি বলি যে এখন থেকে প্রায় আধা ঘন্টা বা 30 থেকে 45 মিনিট আগে এই কেরানীগঞ্জের রোহিতপুর যে বাজারটি রয়েছে, এখানে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, উনি এখানে জনসংযোগ করেছেন। তো ওনার সাথে যে আরও যে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন, সাথে উপজেলা চেয়ারম্যানও তার এই জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তারা এই বাজার, বিভিন্ন স্কুল, কলেজ এবং বাসাবাড়ি, মার্কেট, বিভিন্ন জায়গায় আসলে তারা তাদের যে নির্বাচনী প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন এবং তারা একটি বিষয়কে সামনে রেখেছেন যে গত 10 বছরে সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, সেই উন্নয়ন প্রকল্পগুলোর কথা তারা জনগণের কাছে বলছেন এবং সরকারের যে নেওয়া গত 10 বছরের বিভিন্ন যে মেগা প্রজেক্ট রয়েছে, সেই মেগা প্রজেক্টগুলো সরকারের এবং শিক্ষা, স্বাস্থ্য, যে বিভিন্ন যে উন্নয়ন কর্মসূচিগুলো রয়েছে, সেই উন্নয়ন কর্মসূচিগুলিকে তারা আসলে জনগণের সামনে নিয়ে যাচ্ছেন। আগামীতে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে তারা বিভিন্নভাবে এই বিষয়গুলিকে উপস্থাপন করছেন। আর তাদের সাথে আসলে এখানকার স্থানীয় নেতাকর্মীর বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং শিক্ষার্থীর, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ তাদের জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। এবং এই জনসংযোগ কর্মসূচিতে আরেকটি বিশাল অংশ ছিল যে নারীদের মধ্যেও আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, যে নারীরাও এই জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। তারাও বিভিন্ন বিপণী বিতানে গিয়েছেন, আশেপাশে রাস্তা, দোকানপাট, বিভিন্ন জায়গায় গিয়ে তারা আসলে নৌকার প্রার্থীর পক্ষে জনসংযোগ করেছেন। এবং আরেকটি বিষয় যদি বলি যে এই অঞ্চলে যে নৌকার যে আরেকজন উপজেলা চেয়ারম্যান রয়েছেন আওয়ামী লীগের, উনিও কিন্তু আসলে কামরুল ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে এই নৌকার পক্ষেই জনসংযোগ করেছেন। এবং তিনি তার বক্তব্যে বলেছেন যে আগামীতে যে নৌকার পক্ষে যাকে
দল থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে তাকে আসলে বিজয়ী করতে হবে, এবং বিজয়ী করাটাই হচ্ছে এই মুহূর্তে প্রধান টার্গেট হচ্ছে তাকে বিজয়ী করা। দল থেকে যাকে নমিনেশন দেওয়া হচ্ছে তাকে বিজয়ী করতে হবে, এই লক্ষ্যে আসলে তারা তাদের কেরানীগঞ্জ, সাভার এবং কামরাঙ্গীরচরে গত 8 দিন ধরে তারা এই জনসংযোগ কর্মসূচি চালাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে আমাদের রিপোর্টার রাশিদ বাপ্পির কাছে। ধন্যবাদ মামুন। নির্বাচনের হাতে গুনে যখন আর মাত্র 13 দিন সময় বাকি আছে, ঠিক এই মুহূর্তে নির্বাচনের প্রচারণা যেমন জমে ওঠার কথা, ঠিক তেমনটি আমরা দেখতে পেয়েছি ঢাকা 13 আসনের ক্ষেত্রে। সকাল থেকে সন্ধ্যা, সকালে যে প্রচারণা শুরু হয়েছে, এখন সকাল গড়িয়ে সন্ধ্যা। আমরা সকালেও যেমন দেখতে পেয়েছি, দুপুরে যেমন দেখতে পেয়েছি যে প্রার্থীরা প্রচারণা করছেন, ঠিক এখনো কিন্তু সন্ধ্যায়ও আমরা দেখতে পেয়েছি প্রচারণা। আমরা যদি একটু বলি যে সকালে আওয়ামী লীগ প্রার্থী সাদেক খান তিনি প্রচারণা করেছেন, তিনি গাড়িতে করে লিফলেট বিতরণ করেছেন এবং চেষ্টা করেছেন যে প্রতিটা ভোটারের কাছে পৌঁছাতে। ঠিক একইভাবে আমরা দেখেছি বিকেলে, অর্থাৎ এখন থেকে কিছুক্ষণ আগে 4:30টার দিকে দেখতে পেয়েছি যে বিএনপির প্রার্থী আব্দুল সালাম তিনি হচ্ছে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় প্রচারণার কাজে এসেছিলেন এবং তিনি এখানে এসে লিফলেট বিতরণ করেছেন, এখানকার সাধারণ ভোটারদের হাতে হাতে লিফলেট বিতরণ করেছেন এবং তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। এবং এখানে যেসব প্রার্থীরা প্রচারণা চালাতে এসেছেন সবাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে, অর্থাৎ তারা যদি ক্ষমতায় আসতে পারেন, প্রত্যেকেই কিন্তু ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে বলেছেন তারা যদি ভোটে নির্বাচিত হয়ে আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে তারা এই এলাকার উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে আমরা এখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররা বলেছেন যে এই এলাকার অর্থাৎ ঢাকা 13 আসন অর্থাৎ মোহাম্মদপুর, আদাপর এবং হচ্ছে শেরেবাংলা নগর এলাকা নিয়ে গঠিত এই যে ঢাকা 13 আসন, এই আসনের যেই সমস্যাগুলো রয়েছে অর্থাৎ মাদক এবং সন্ত্রাস, এছাড়া আরও যেসব সমস্যাগুলো নাগরিক সমস্যাগুলো রয়েছে, বেশ কিছু এলাকায় আমরা জানি যে গ্যাসের সংকট রয়েছে, এছাড়া পানি এবং যে সমস্যাগুলো রয়েছে সেই নাগরিক সমস্যাগুলো সমাধানেও যারা কাজ করবে তাদেরকেই ভোট দেবেন বলে জানিয়েছেন এখানকার ভোটাররা। দর্শক, এই মুহূর্তে মিরপুর এলাকায় আছেন সহকর্মী সেলিয়া সুলতানা, সেখানকার নির্বাচনের খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া। রাশিদ বাপ্পি, আপনি আসলে ঠিকই বলছিলেন, এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভোট প্রার্থীর জন্য যারা তাদের কিন্তু এরই মধ্যে যোগ বিয়োগ করা কিন্তু শুরু হয়ে গেছে। বিশেষ করে প্রত্যাশা এবং প্রাপ্তির যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু হিসেব নিকেশে কিন্তু অনেক ভোটাররাই কিন্তু এখন এরই মধ্যে বসে গেছেন। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই মিরপুরের যে উন্নয়ন এবং যে নিরাপত্তা বেষ্টনী যে তৈরি করার যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে নিরাপদ একটি পরিবেশ তৈরি করা এবং বসবাসযোগ্য করে তোলার পেছনে উন্নয়নের যে কাজগুলো চলছে সেগুলো আসলে তাদের আসলে প্রত্যাশার জায়গাগুলো এবং যে প্রাপ্তির জায়গাগুলো সেগুলোর কিন্তু তারা বিবেচনায় করবেন আগামী 30 তারিখে যে নির্বাচনে আসলে তারা ভোট দিতে যাবেন। অন্যদিকে যদি আপনাদেরকে প্রার্থীদের কথা বলতে চাই, তারা কিন্তু এরই মধ্যে দেখা গেছে যে আজকে যেহেতু বিজয় দিবস ছিল সেক্ষেত্রে হচ্ছে আজ সারাদিনই তারা অনেকটা ঢিলেঢালাভাবেই কাটিয়েছেন। তবে বিকেল নাগাদ কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক প্রার্থী কিন্তু ভোটারদের কাছে গেছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো কিন্তু তারা শুনেছেন। একইভাবে যেসব প্রত্যাশা তাদের রয়েছে সেই প্রত্যাশার কথাও কিন্তু তারা ব্যক্ত করেছেন। একটি বিষয় বলতেই হয়, ভোট টানার যে বিষয়টা, বিশেষ করে এই এলাকাটিতে কিন্তু অনেক ধরনের বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছেন, সবাই কিন্তু আসলে তাদের ভোট কিন্তু টানতে চাচ্ছেন দলের দিকে এবং তারা কিন্তু আগামী 30 তারিখের নির্বাচনে যেন তারা বিজয়ী হতে পারেন সে প্রত্যাশা নিয়ে তারা মানুষের কাছে যাচ্ছেন। একই সাথে তারা কিন্তু দাবি দাওয়াগুলো শুনছেন, বিশেষ করে এখানে যে হাসপাতাল বা হাট বাজারগুলো এবং ড্রেনেজ সিস্টেমের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর কথা কিন্তু বারবার উঠে আসছে এই মিরপুরের এলাকায় আসলে যারা আছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মিরপুরের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে রিচার্ডের কাছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এবং সেটি জানাতে গিয়ে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার সেলিয়া সুলতানা, মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং তারও আগে কেরানীগঞ্জ থেকে আমাদের সাথে ছিলেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। দেখছেন সময় সংবাদ। সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। মহান বিজয় দিবসে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণসংযোগে ব্যস্ত সময় কাটান বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিতে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন তারা। নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
রোববার সকালে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশের বিভিন্ন আসনে প্রচারণায় নামেন বিএনপি প্রার্থীরা। নিজেদের নানা পরিকল্পনা আর আশ্বাস নিয়ে কথা বলেন ভোটারদের সাথে। তবে ভোটাররা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়বেন এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন। আমরা যারা ভোটার আছি তারা যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যাইতে পারে। সন্ত্রাস এবং মাদক মুক্ত নগরী যে উপহার দিতে পারবে সেই ধরনের আমরা প্রার্থী সংসদে দেখতে চাই। ঢাকা ৯ আসনে খিলগাঁও বাসাবতে প্রচারণা চালান বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস। এটা গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। আমাদের আরেকবার স্বাধীনতা অর্জন করতে হবে বিজয়ের জন্য। যত আমাদেরকে মারপিট করছে, যত অ্যারেস্ট করছে, আমাদের কর্মীরা কিন্তু ততই বের হচ্ছে, ততই সাহসী হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। বিজয় দিবস উপলক্ষে রোববার নগরীর নসিমন ভবন এলাকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করে মহানগর বিএনপি। এতে চট্টগ্রামের বিভিন্ন আসনের বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা অংশ নেন। এই বিজয়ের মাসে আবার বাংলাদেশের মানুষকে লড়াই করতে হচ্ছে গণতন্ত্রের জন্য, তার ভোটাধিকারের জন্য। খুলনার লবণচোরা ও চানমারি সহ সদর আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ সময় ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়িতে বাড়িতে হুমকি, পোস্টার ছিঁড়ে ফেলা, টাঙাতে না দেওয়া, মিছিলে বাধা দেওয়া, এই সব কিছু মিলিয়ে ভোটের সংখ্যা বাড়ছে। বরিশালের সদর রোড এলাকায় বিজয় দিবসের র্যালিতে অংশ নিয়ে আওয়ামী লীগকে একতরফাভাবে আবারও ক্ষমতায় আনতে নির্বাচন কমিশন কাজ করছে বলে অভিযোগ করেন সদর আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার। সারা দেশে যা ঘটনা ঘটছে তা নির্বাচন কমিশন এখনই সেগুলো তাকে এগুলো হস্তক্ষেপ করা দরকার, নতুবা তিনি সঠিক ভোট করা তার জন্য প্রবলেম হবে। এছাড়া 16 ডিসেম্বরে দেশের বিভিন্ন সংসদীয় আসনে বিজয় উৎসবে মুখর হয়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীরা ধানের শীষের প্রচারণা চালান। মাহমুদ রাকিব, সময় সংবাদ। আবারও নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর সদরঘাট এলাকায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আছেন কমল দে এবং রাজশাহীর চারঘাটে আছেন সাইফুর রহমান রকি। প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন, নির্বাচনী এলাকাগুলো এবং রশিদ আজ নির্বাচনী প্রচারণা অংশ নিচ্ছেন এবং বিজয় দিবস উপলক্ষে কিন্তু তিনি সদরঘাটের যে বাহাদুর শাহ পার্ক রয়েছে সেই বাহাদুর শাহ পার্কে এখানে এসেছেন এবং এখানে একটি আলোচনা সভায় অংশ নিচ্ছেন এবং তিনি কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন এবং এই আলোচনা সভাটি শেষ করার পর তিনি জনসংযোগ করবেন এই সদরঘাট এলাকায়। এবং আমরা এখানে এসে দেখেছি যে এখানে তার সমর্থকরা এখানে রয়েছেন এবং এর আগে যারা বক্তব্য দিচ্ছিলেন তারা কিন্তু বিভিন্ন উন্নয়নের কথা বলে বর্তমান সরকারের যে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নের কথা বলে কিন্তু জনগণের কাছে ভোট প্রার্থনা করছিলেন। কাজী ফিরোজ রশিদ চৌধুরী কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন এবং তিনি আলোচনা সভায় অংশ নিচ্ছেন এবং আলোচনা সভা শেষ করেই তিনি জনসংযোগে আশপাশের যে এলাকাগুলো আছে সেগুলোতে জনসংযোগে নামবেন। এবং আমরা এখানে দেখছি যে কাজী ফিরোজ রশিদ চৌধুরীর সমর্থনে কিন্তু এখানে আওয়ামী লীগ, যুবলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে সেই সব অঙ্গ সংগঠনের অনেক কর্মীরা এখানে এসে উপস্থিত রয়েছেন। এছাড়া যেমনটি এখানে দেখা যাচ্ছে যে কাজী ফিরোজ রশিদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন তারাও এবং তারা কিন্তু পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। এই যে প্রচারণা, এই প্রচারণা কিন্তু রাতভর চলবে, অর্থাৎ নির্বাচনের আপনি জানেন রিচার্ড, এবং এই কারণেই কিন্তু শেষ সময়টুকু কিন্তু কাজে লাগাতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা এবং তারই অংশ হিসেবে যে সকল প্রার্থীরা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণার জন্য যে নির্ধারিত সময় সেই সময়ের ভেতরে একটি সেকেন্ড নষ্ট করছেন না। তো আমরা এখন রয়েছি সদরঘাটে এবং কাজী ফিরোজ রশিদের প্রচারণা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আলোচনা এতটুকু ছিল আমাদের কাছে, তখন জানাবো প্রচারণার খবর শুরু হবে। এই ছিল আমার কাছে। আমরা চলে যাচ্ছি সহকর্মী কমল দে। ধন্যবাদ মামুন। বন্দরনগরী চট্টগ্রামের 11 নম্বর সংসদীয় আসন, যেটি বন্দর পতেঙ্গা আসন, এই আসনটি মূলত শ্রমিক অধ্যুষিত এলাকা। আর এখান থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন এম এ লতিফ, তিনি চেম্বারের সাবেক সভাপতি ছিলেন। যেহেতু এটি একটি শ্রমিক এলাকা এবং এখানে চাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যেমন রয়েছে তেমনি রয়েছে চট্টগ্রাম বন্দরের অবস্থান, তাই এখানে ব্যবসায়ী এবং শ্রমিকদের একটি বড় ধরনের এলাকা রয়েছে। আর তাই কিন্তু এখানে আজকে যে বন্দরের দিন বিজয় দিবসের অনুষ্ঠান চলছে, সেই বিজয় দিবসের অনুষ্ঠানের ফাঁকে চলছে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণা। তারপরে জানেন যে এখানে আমরা দেখছি
আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন 11 সংসদীয় আসনে এম এ লতিফ, এবং সেই সাথে এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যারা রয়েছেন এবং বিভিন্ন ব্যবসায়ী শ্রমিক যারা রয়েছেন সংগঠন রয়েছেন, সেসব সংগঠন এবং আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে এই সমাবেশটি আয়োজন করছে। মূলত এখানে আজকে জানান যে সকালে মহান বিজয় দিবসের নানা অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানের একটি বিষয় হচ্ছে এখানে ভোটের প্রচারণা চালানো। তো তারাই ধারাবাহিকতায় 11 নম্বর যে সংসদীয় আসন, সে আসলে আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন, সে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী এত নেতা এম এ লতিফ তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে আগ্রাবাতিক পুরাতন চেম্বারের সামনে তিনি এই সমাবেশের আয়োজন করেছেন। এই সমাবেশে মূলত বিভিন্ন যে ব্যবসায়ী সংগঠন রয়েছে, সেই ব্যবসায়ী সংগঠনের নেতারা যেমন বক্তব্য দিচ্ছেন, জানেন যে একটি বন্দর এলাকা, এই বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠন রয়েছে, সেই শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে শ্রমিকদের যারা রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশে অংশ নিচ্ছেন। এবং যাতে যারা মূলত প্রার্থী রয়েছেন, প্রার্থীরা বলছেন তারা একটা শ্রমিক এলাকা হিসেবে শ্রমিকদের উন্নয়নে তারা নানা ধরনের কাজ আগেও করেছেন এবং নির্বাচিত হলে আগামীতেও তাদের কাজ অব্যাহত থাকবে এমনটি তারা অঙ্গীকার করছেন। বিশেষ করে জানেন যে আজকের এই সমাবেশে কিন্তু বিপুল পরিমাণ শ্রমিক উপস্থিত রয়েছে, যেমন শ্রমিকরা রয়েছেন শ্রোতা হিসেবে, ঠিক তেমনি বক্তা হিসেবে রয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা এবং বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এখানে বক্তব্য রাখছেন এবং তারা নৌকার পক্ষে ভোট চাইছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের যে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সমাবেশ চলছে, তার সর্বশেষ আমরা চলে যাচ্ছি এখন রাজশাহীতে সহকর্মী রকির কাছে। কমল, আপনাকে ধন্যবাদ। 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই লক্ষ্যে রাজশাহীর 6টি আসনে জমজমাট প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা। আমরা এখন রাজশাহীর চারঘাট, বাঘা, রাজশাহী 6 আসনে এখানে উপস্থিত হয়েছি। এখানে বিএনপি প্রার্থী রয়েছেন, মহাজোটের বিএনপি প্রার্থী রয়েছেন ঐক্যফ্রন্টের আবু সাইদ চাঁদ। তিনি জেলে থাকায় তার পক্ষে তার ছেলে প্রচারণা করছেন এবং লিফলেট সহ উঠান বৈঠক এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে আসলে তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এদিকে কিন্তু আওয়ামী লীগ প্রার্থীও তার বিপরীতে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তিনিও কিন্তু একইভাবে নানা প্রতিশ্রুতির পাশাপাশি ভোট প্রার্থনা করছেন। বিশেষ করে বিএনপি এই একটি পথসভা চলছে, এই পথসভা থেকে তারা বলছেন মাদক মুক্ত এবং বেকারত্ব দূরীকরণ, নতুন রাস্তাঘাটের উপর তারা বেশি জোর দিচ্ছেন। কারণ এই এলাকায় যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে ভাঙাচুরা রাস্তাঘাট। তারা বলছেন তাদের যে পক্ষে যিনি আছেন আবু সাইদ চাঁদ, ধানের শীষ নিয়ে যিনি নির্বাচিত করছেন, তিনি নির্বাচিত হতে পারলে তাদের এই সমস্যাগুলো তারা দূর করবেন বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররাও কিন্তু প্রচুর উচ্ছ্বাসিত এবং তারা প্রচুর আনন্দ প্রকাশ করছেন 30শে ডিসেম্বরের এই নির্বাচনকে কেন্দ্র করে। তারা বলছেন আসলে আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর তারা কিন্তু ইশতেহারটি মিলিয়ে দেখবেন এবং ইশতেহার মিলিয়ে দেখে তারা যার কাছ থেকে বেশি উন্নয়ন পাবেন তার পক্ষেই কিন্তু তাদের ভোটটি দিতে চান 30শে ডিসেম্বরে। এভাবে কিন্তু জমজমাট প্রচারণায় মাঠ কিন্তু গরম হয়ে উঠেছে। এদিকে রিটার্নিং কর্মকর্তারা বলছেন রাজশাহীতে যে 6টি আসন রয়েছে সবগুলো আসনেই যাতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়, সেই লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে যা যা করণীয় সব ব্যবস্থায় গ্রহণ করা হয়েছে। তো এই ছিল রিচার্ড আমার কাছে রাজশাহী চারঘাট ভাগা থেকে এই গণসংযোগের সর্বশেষ। 30শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তারই খবরাখবর জানাতে রাজশাহীর চারঘাট এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি, এবং তারও আগে আমাদের সাথে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে, এবং সবার প্রথমে আমাদের সাথে ছিলেন রাজধানীর সদরঘাট এলাকা থেকে রিপোর্টার কামরুজ্জামান মামুন। সাতক্ষীরা 2 আসনে পরীক্ষামূলক ইভিএমে ভোট গ্রহণকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিপরীতমুখী অবস্থানে রয়েছে বড় দল। আওয়ামী লীগ বলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিএনপির দাবি ডিজিটাল কারচুপির অংশ এটি। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন প্রশিক্ষণ ও ভোটারদের সচেতনতা বাড়াতে পারলে ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সদর উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সাতক্ষীরা 2 আসন। গুরুত্বপূর্ণ এই আসনে ভোট গ্রহণের জন্য প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব অভিজ্ঞতা না থাকায় ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোট গ্রহণের আগে প্রশিক্ষণের দাবি তাদের। যুগান্তকারী উদ্যোগ এই ইভিএম ভোটিং মেশিন, এবং আমরা তরুণ প্রজন্ম অত্যন্ত উদ্গ্রীব। এই টিভির সাথে যদি মেলে তবে
জাল হবে না, যদি না মেলে তখন সেটা জাল হবে। সেই জন্য এই পদ্ধতিটা খুবই ভালো বলে আমি মনে করি। আমরা লেখাপড়া জানি না, মেশিনে কিভাবে ভোট দেবো? ইভিএম কি আমরা বুঝি না, তাহলে আমরা ভোট দেব কিভাবে? ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে স্থানীয় আওয়ামী লীগ। আর বিএনপির দাবি, ডিজিটাল কারচুপি করতেই ইভিএম ব্যবহার করা হচ্ছে। ইভিএম এর একটা বক্স থাকে, সেখানে জমা হয়, পরবর্তীতে জানা যাবে যে আমি কাকে ভোট দিলাম। সুতরাং যে সিক্রেসি যে ব্যাপারটা, এটা তো আউট হয়ে যাবে। যখন মানুষ পরিপূর্ণভাবে শিখে যাবে তখন দেখা যাবে তার ইভিএমকে সবাই প্রাধান্য দেবে। জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন, উপযুক্ত প্রশিক্ষণ ও ভোটারদের সচেতনতা বাড়ানো গেলে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া যাবে। ইভিএম এর মাধ্যমে খুবই স্বল্প সময় ভোট প্রদান, ভোট গ্রহণ এবং ফলাফল এটি স্বচ্ছভাবে করা সম্ভব হবে। এ আসনে আওয়ামী লীগ, ঐক্যফ্রন্টের পক্ষে জামায়াত নেতা এবং জাতীয় পার্টি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩,৫৬,০০০। এর মধ্যে অর্ধেকের বেশি নারী। সময় সংবাদ, সাতক্ষীরা। ভোলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সকালে বোরহানুদ্দিনের উদয়পুরে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা ২ আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের গণসংযোগকে ঘিরে ওই এলাকায় অবস্থান করে দলের নেতাকর্মীরা। একই এলাকায় গণসংযোগ করে আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুলের কর্মী সমর্থকরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অর্ধশতাধিক কর্মী আহত হন। এ সময় 5টি মাইক্রোবাস ছাড়াও বেশ কয়েকজন সাংবাদিকের ক্যামেরা ও ল্যাপটপ ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয় 16টি মোটরসাইকেলে। পরে হামলা চালিয়ে আওয়ামী লীগের 5টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। সময় সংবাদে আরো থাকছে। কাল সিলেটে প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ উইন্ডিজ। জয়ের ধারায় থাকার সংকল্প টাইগারদের, ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবীয়রা। আটচল্লিশ বছরে বাংলাদেশ দীর্ঘ সংগ্রাম শেষে ৭১-এর এই দিনে অর্জিত হয়েছিল বিজয়। হাজারো সংকটের মধ্য দিয়ে এগিয়ে চলা বাংলাদেশের নানা ব্যর্থতার পাশাপাশি সাফল্য কম নয়। বিশেষজ্ঞরা বলছেন, সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের বড় চ্যালেঞ্জ বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। নতুন সূর্যের উদয়ে নতুন দিনের সূচনা। বিজয়ের বাংলাদেশ ৭১-এর মতো আজও সমান আনন্দ ও গৌরবের। সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছিল। মানুষের মনে নানা স্বপ্ন জন্মেছিল, কিন্তু বাস্তবে তারা কি পেলেন? কোন পথে এগুচ্ছে বাংলাদেশ? কথা ছিল, স্বাধীন পতাকা পেলে বঞ্চিত মানুষের জীবনে আসবে সুখ, সমৃদ্ধি, নিরাপত্তা। তবে ৪৮ বছরে প্রাপ্তি আর অপ্রাপ্তির সমীকরণ মেলানো যায়নি আজও। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্যটা ছিল যে অত্যাচারী পাকিস্তানি শাসন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন। মূল বিষয়টি ছিল আমাদের জাতীয়তাবাদ, এবং জাতীয়তাবাদের পরিপ্রেক্ষিতে একটি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র, অসাম্প্রদায়িক সেকুলার রাষ্ট্র। আমি দুঃখের সঙ্গে বলবো, প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিটা বেশি। বাংলাদেশের বৈষম্য সুপ্রাচীন সত্য, তবে মিথ্যা হয়ে যাবার কথা ছিল ৭১-এর পরে। তা হলো না। বাংলাদেশ চলছে মিশ্র পদক্ষেপে। এটা ঘুরে ফিরে শাসন ব্যবস্থা যারা চালান সে রাজনৈতিকদের উপর পড়ে। তাদের নিজেদের বদলাতে হবে, সমাজ বদলের কথাটাকে মাথায় রেখে। স্বাধীনতার সূত্র ধরে যা পাবার কথা ছিল সবটুকু পাওয়া হয়নি। ব্যাপক ও গভীরতম অর্থে মানুষের মুক্তি সংগ্রামের সমাপ্তি হলো না। এরপরেও রক্ত আর অশ্রুর ভূভাগের বাংলাদেশ দহনকাল পেরিয়ে সাধারণ মানুষ অনুভব করবে সম্ভাবনার বাসন্তী হাওয়া। ৪৮ বছরের বাংলাদেশের কাছে চাওয়া এতটুকুই। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী মেতেছে বিজয় উৎসবে। প্রিয়জনকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে উদযাপন করছেন বিজয় দিবস। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বের করা হয় বিজয় শোভাযাত্রা।
কণ্ঠে স্বদেশের গান, হাতে বিজয়ের পতাকা। শিশু থেকে কিশোর, তরুণ থেকে প্রাপ্তবয়স্ক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দীপ্ত পদভরে এগিয়ে চলছে শাহবাগে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাক সেনাদের সঙ্গে সংঘটিত রক্তক্ষয়ী যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। মিছিলের লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনার স্বপ্নের সোনার বাংলা গড়ার। এত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি সেটা উদযাপন করব না? এত শোষণ বঞ্চনার বিনিময়ে যে একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি সেটা আমরা বিজয়ের সাথে আনন্দের সাথে পালন করব। স্বাধীনতা অর্জন করা কঠিন ছিল, স্বাধীনতা রক্ষা করাটা তার চেয়েও বেশি কঠিন। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো আমাদের মধ্যে বিরাজমান। নির্বাচনকে সামনে রেখে কিছু মুক্তিযোদ্ধার যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মেলানোকে অশনি সংকেত বলে জানান সাংস্কৃতিক বোদ্ধারা। আপনাকে প্রশ্ন করলে অবমাননা হয় আর আপনি কাজটা করছেন তাতে অবমাননা হচ্ছে না। ঠিক আপনাকে আপনার যে অর্জন সেটা কিভাবে নিমেষে বিসর্জন দিলেন। যে মুক্তিযোদ্ধা জামাতের সাথে ঐক্যবদ্ধ হয় সে কি আর মুক্তিযোদ্ধা থাকে? যেই ব্যক্তি বলে আমি বঙ্গবন্ধুর অনুসারী, সে যখন বঙ্গবন্ধুর ঘাতকের সাথে ঐক্যবদ্ধ হয়, হাত মিলায়, সে কি আর বঙ্গবন্ধুর অনুসারী থাকে? রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিজয় দিবস উদযাপন করেন সর্বস্তরের মানুষ। দুই ভাই আমাকে বারবার জিজ্ঞেস করছে, বাবা আজকে কেন আমরা বাইরে আসলাম, কেন সবাই একই ড্রেস পরলাম? তো ওদেরকে বলছিলাম যে 1971-এ আমাদের কি যুদ্ধ হয়েছিল। আমাদের এই দেশ সেই সময় স্বাধীন হয়েছিল এবং এই রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর দেশ পেয়েছি। আজকের দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল, বিজয় পেয়েছিল। বিজয়ের ৪৮তম বছরে এসে মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ যেন ভুলুণ্ঠিত করতে না পারে, সেজন্য সবাই ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। মহান বিজয় দিবস সহ টানা ৩ দিনের ছুটিতে হাজার হাজার পর্যটক এখন সৈকত নগরী কক্সবাজারে। পর্যটন মৌসুমের শুরুতে সংসদ নির্বাচনের কারণে পর্যটক সংকটের যে শঙ্কা ছিল তা কেটে গেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। আর বিপুল সংখ্যক পর্যটকের বাড়তি নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে লাইফগার্ড ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সংসদ নির্বাচনের উত্তাপের শুরুতে 10 দিন আগেও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ছিল পর্যটক শূন্য। তবে সেই সংখ্যা কাটিয়ে এখন হাজার হাজার পর্যটকের আগমনে পর্যটন নগরী কক্সবাজার মেতে উঠেছে উৎসবে। টানা ছুটিতে তিল ধারণের জায়গা নেই সাগর তীরে, সবাই যেন মাতোয়ারা আনন্দ আর হৈহুল্লোড়ে। নির্বাচনী আমাদের মধ্যে একটা ছুটি মাঝখান দিয়ে, এই ছুটিটা কাজে লাগানোর জন্য এটা আসা আর কি। পরীক্ষা শেষ, কক্সবাজারে এসে খুব আনন্দ লাগছে, অনেক ভালো লাগতেছে। বাচ্চার পরীক্ষা শেষ, স্কুল বন্ধ, এই কারণে আসা। প্রকৃতির টানে চলে এসেছি পরিবারদেরকে নিয়ে। জ্যাম জট ব্যস্ততার মাঝে আমরা একটু সময় বের করছি এই ডিসেম্বর মাসে। লাইফগার্ড কর্মকর্তারা যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটকদের লাইফগার্ড নির্দেশনা মেনে সৈকতে নামার অনুরোধ জানান। যে কোনো পর্যটক যখনই কক্সবাজার বিচে আসছেন অবশ্যই জেনে নেন যে আপনার লাইফগার্ড সার্ভিসটা কোথায় আছে। আপনার লাইফগার্ড কার্যক্রম শুরু হলে তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তখনই আপনারা পানিতে নামেন। আর জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, পর্যটকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের নিয়মিত যে টহল কিংবা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ছিল, এর বাইরে আমরা 4 জন ম্যাজিস্ট্রেটকে অতিরিক্তভাবে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সার্বক্ষণিক 4টি পয়েন্টে দায়িত্ব পালন করছে। জেলা প্রশাসন ও হোটেল মালিকদের দেয়া তথ্য মতে টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার ভ্রমণে এসেছেন প্রায় 3 লাখ পর্যটক। জেলায় 550 হোটেল, মোটেল, কটেজ ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। উইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল। সেই ধারাবাহিকতা টি-20 সিরিজেও ধরে রাখার প্রত্যয় সাকিবের দলের। অনুশীলনের সময় চোট পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান, তবে তা কতটুকু গুরুতর তা এখনও পুরোপুরি জানা যায়নি। অন্যদিকে টি-20 ফরম্যাটে প্রতিপক্ষ হিসেবে ভয়ঙ্কর উইন্ডিজ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর তাদের লক্ষ্য থাকবে টি-20 সিরিজে ঘুরে দাঁড়ানো। সেই হোপ ব্রাথওয়েট হেটমায়াররাও আছেন ফর্মে। যোগ দিয়েছেন
টি-20 বিশেষজ্ঞ ক্রিকেটাররা। তাই জয় পাওয়াটা টাইগারদের জন্য হবে চ্যালেঞ্জিং। আগের 2 সিরিজে আমরা জিতেছি, তাই বলে নিজেদের ফেভারিট বলছি না। আমরা আত্মবিশ্বাসী, ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। খেলাটা সহজ হবে না। আমরা যতটা সম্ভব কম ভুল করে ম্যাচটা খেলতে চাই। সঙ্গে এটাও নিশ্চিত করতে চাই সাকিবের ম্যাচ খেলা নিয়ে কোনো সংশয় নেই। ক্যারিবিয়ানদের ব্যাটিং শক্তি বিবেচনা নিয়ে আলাদা পরিকল্পনাও করছি আমরা। আগের 2 সিরিজে কি হয়েছে তা আমরা ভুলে যেতে চাই। নতুন সিরিজ নতুনভাবে শুরু করার লক্ষ্য আমাদের। সেই হোপ ভালো খেলছে, এছাড়া দলের অনেকেই ফিরেছে। টি-20 ফরম্যাটটা আমরা সবচেয়ে ভালো খেলি, মাঠে সেটাই প্রমাণ করতে চাই। বড়দিনের আগে সমর্থকদের একটা সিরিজ জয় উপহার দিতে চাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরণ করল জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধ ও মানবতা বিরোধীদের ভোটে প্রত্যাখ্যানের অঙ্গীকার। সংগ্রামী জনতা নিয়াজি বাঙালির পদতলে মস্তক অবনত করে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করলেন। বিজয় উৎসবে সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ক্ষণ মঞ্চায়ন। নতুন প্রজন্মের হাতে পতাকা হস্তান্তর। বিজয় দিবসে ফুল হাতে স্মৃতিসৌধের সংসদ নির্বাচনের প্রার্থীরা। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়। সুষ্ঠু ভোটের প্রত্যাশা সিইসির। ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপি ও ঐক্যফ্রন্টের ব্যানারে এক হচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা সহ অপপ্রচারের অভিযোগ বিএনপির। এবং সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের বড় চ্যালেঞ্জ বৈহীন সমাজ গড়া, মত বিশেষজ্ঞদের। রাজনীতিবিদদের আরো সক্রিয় হওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।